আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। সাথে আছে আমি মারিয়াম হাবিবা। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। 24 ঘন্টার ইসরায়েলে হুতির 3টি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা, বন্ধ বিমানবন্দর, বাংকারে পালালো লক্ষ লক্ষ ইসরায়েলি। মধ্যপ্রাচ্যে উত্তেজনা, ইসরায়েল যুক্তরাষ্ট্রকে মিনিটে 600 ক্ষেপণাস্ত্র ছোড়ার হুমকি দিল ইরান। এবার পাল্টাপাল্টি হাইকমিশনের কর্মকর্তা বহিষ্কার করল ভারত পাকিস্তান। যুদ্ধে হেরে গিয়ে যেন মাথা খারাপ হয়ে গেছে নরেন্দ্র মোদীর। পাকিস্তান বাংলাদেশের পর এবার চীন তুরস্কের একাধিক মিডিয়া অ্যাকাউন্ট নিষিদ্ধ করল ভারত। কাপুরুষ মোদী অবশ্যই প্রতিশোধ নেবে, দেশকে সজাগ থাকতে হবে ইমরান খান। ভারতের সেনা কর্মকর্তা সোফিয়াকে সন্ত্রাসীদের বোন বলে তোপের মুখে বিজেপির মন্ত্রী। মুসলিম বিদ্বেষ চরম সীমানায় পৌঁছে গেছে উগ্রবাদী মোদীর ভারতে। যার মাথার দাম ছিল $1 কোটি, সৌদি আরবে সেই সিরিয়ান প্রেসিডেন্ট আল শারার সঙ্গে হাত মেলালেন ডোনাল্ড ট্রাম্প। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। 24 ঘন্টায় ইসরায়েলের বিমানবন্দরে হুতির 3টি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। সারি বলেন, ক্ষেপণাস্ত্রটি সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানে বিমান চলাচল বন্ধ করা হয়। এর ফলে লাখো ইসরায়েলি আশ্রয় কেন্দ্রে যেতে বাধ্য হয়েছে। হামলার আগে ইসরায়েলি অধিকৃত অঞ্চলের উত্তরাঞ্চলে সাইরেন বাজতে শোনা গেছে। সম্প্রতি যোদ্ধারা ইসরায়েলের দিকে মোট 33টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও অন্তত 10টি ড্রোন নিক্ষেপ করেছে। ইসরায়েলে হুতির লাগাতার হামলার সবশেষ খবর জানাচ্ছেন সিদ্দিকুর রহমান। হুথির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন, তারা বুধবার তেল আবিবের কাছে বেন গুরিয়ন বিমানবন্দরে একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। সম্প্রতি হামাস বিরোধী অভিযান পুনরায় শুরু করার পর থেকে হুথি যোদ্ধারা ইসরায়েলের দিকে মোট 33টি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও অন্তত 10টি ড্রোন নিক্ষেপ করেছে। সারি বলেন, ক্ষেপণাস্ত্রটি সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানে। এর ফলে লাখো ইসরায়েলি আশ্রয়কেন্দ্রে যেতে বাধ্য হয়। বিমানবন্দরে প্রায় 1 ঘন্টা বিমান চলাচল বন্ধ থাকে। সারি বলেন, ইয়েমেনি সশস্ত্র বাহিনী অভিযানের লক্ষ্য গাজা উপত্যকায় অবিচল ও ধৈর্যশীল জনগণের ওপর আগ্রাসন বন্ধ করা, যুদ্ধের অবসান ঘটানো এবং তাদের ওপর চলমান গণহত্যা বন্ধ করা, যা আজও সমগ্র বিশ্বের চোখের সামনে অব্যাহত রয়েছে। তিনি আরও বলেন, ইয়েমেনি সশস্ত্র বাহিনী দৃঢ়তার সঙ্গে পুনর্ব্যক্ত করেছে যে এই অভিযানগুলো অব্যাহত রয়েছে। গাজার উপর আগ্রাসন বন্ধ না করা এবং অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত এটি বন্ধ করা হবে না। ইসরায়েলের ব্যস্ততম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ বিমানবন্দর বেন গুরিয়নকে লক্ষ্য করে 24 ঘন্টারও কম সময়ের মধ্যে এটি তৃতীয় ক্ষেপণাস্ত্র হামলা। মঙ্গলবার সন্ধ্যায় ইয়েমেনের ক্ষেপণাস্ত্র বাহিনীও একই ধরনের একটি প্রজেক্টাইল ব্যবহার করে বেন গুরিয়ন বিমানবন্দরে আঘাত হানে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ক্ষেপণাস্ত্র হুমকির জেরে সামরিকভাবে স্থগিত রাখা হয় বেন গুরিয়ন বিমানবন্দরের সব ধরনের ওঠানামা। নিরাপত্তার স্বার্থে যাত্রীদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়। ইসরায়েলি সামরিক সূত্র জানিয়েছে, এখনও পর্যন্ত এই হামলায় কোনো হতাহত বা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে আতঙ্ক ছড়িয়ে পড়ে জেরুজালেম, পশ্চিম তীরের কিছু বসতি এবং ডেড সি সংলগ্ন এলাকায়। ক্ষেপণাস্ত্র ছোড়ার 4 মিনিট আগেই মোবাইল ফোনে সতর্কবার্তা পাঠিয়ে সাধারণ মানুষকে সুরক্ষিত স্থানে যেতে বলা হয়। ইয়েমেন থেকে আরও ক্ষেপণাস্ত্র ছোড়া হতে পারে এমন আশঙ্কায় সর্বশেষ হামলার পর আবারও ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা বাহিনী তা প্রতিহতের প্রস্তুতি নিয়ে রেখেছে। এদিকে ইসরায়েলি সেনাবাহিনী ইয়েমেনের হুথি নিয়ন্ত্রিত 3টি বন্দর থেকে সাধারণ জনগণকে দ্রুত সরে যাওয়ার জন্য নতুন করে জরুরি সতর্কবার্তা জারি করেছে। সম্ভাব্য বিমান হামলার আগে এই সতর্কতা জারি করা হয়েছে বলে জানা গেছে, সূত্র প্রেস টিভি। মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়েই চলেছে। মঙ্গলবার 13 মে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGCর কমান্ডার মেজর জেনারেল হুসেন সালামি এক টেলিভিশন ভাষণে বলেছেন, ইরান প্রয়োজনে একসাথে 600টি ক্ষেপণাস্ত্র ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোর দিকে ছুড়তে পারে। গাজার উদাহরণ টেনে তিনি বলেন, দৃঢ় সংকল্প থাকলে সামরিক শক্তিতেও প্রতিরোধ করা যায়। ইসরায়েল যুক্তরাষ্ট্রের দিকে তাক করা ইরানের শত শত মিসাইলের বিস্তারিত সিদ্দিকুর রহমানের প্রতিবেদনে। ইয়ানি শাফাক প্রতিবেদনে বলা হয়, হোসাইন সোলাইমানি বলেন, আমরা যদি একসঙ্গে 600টি ক্ষেপণাস্ত্র ছড়ি, ইরানের শত্রুরা তা সহ্য করতে পারবে কি? সোলাইমানির ভাষ্য অনুযায়ী ইরান এখন আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী ও দৃঢ় অবস্থানে আছে। তিনি বলেন, আমাদের শত্রুরা তাদের হুমকির পরিণতি বুঝতে পারছে না। এমনকি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পর্যন্ত আজারবাইজানে যেতে ভয় পাচ্ছেন। তিনি আরও বলেন, যুদ্ধ এখন আর শুধু সামরিক যুদ্ধ নয়, এটি মিডিয়া, সংস্কৃতি ও মতাদর্শের লড়াইয়েও রূপ নিয়েছে। গাজার উদাহরণ টেনে তিনি বলেন,
দৃঢ় সংকল্প থাকলে সামরিক শক্তিকেও প্রতিরোধ করা যায়। ইয়েমেন প্রসঙ্গে তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরীগুলো ইচ্ছাকৃতভাবে সরাসরি সংঘাতে জড়াচ্ছে না, বরং একতরফা যুদ্ধবিরতির পথ বেছে নিচ্ছে। এটি যুক্তরাষ্ট্রের কৌশলগত পিছু হটার ইঙ্গিত বলে মনে করেন তিনি। শেষে সালামি বলেন, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর ভেতরে চাপ বেড়েছে, বিশেষ করে তাদের বিমান বাহিনীর সক্ষমতা কমেছে এবং বিমান দুর্ঘটনার হার বেড়েছে, যা তাদের সামরিক দুর্বলতার প্রতিফলন। সূত্র ইয়ানি সাফাক। যুদ্ধবিরতি হলেও থেমে নেই পাকিস্তান ভারত উত্তেজনা। এবার পাকিস্তান ও ভারত একে অপরের হাইকমিশনের একজন কর্মকর্তাকে অবাঞ্ছিত ব্যক্তি ঘোষণা করে 24 ঘন্টার মধ্যে নিজ নিজ দেশ ত্যাগ করার নির্দেশ দিয়েছেন। মঙ্গলবার 14 মে এক প্রতিবেদনে এই খবর দিয়েছে দ্য এক্সপ্রেস ট্রিবিউন। জম্মু কাশ্মীরের পেহেলগামে হামলার পর থেকে ব্যাপক উত্তেজনা শুরু হয়েছে দক্ষিণ এশিয়ার দুই পরমাণু শক্তিধর প্রতিবেশী ভারত ও পাকিস্তানের মধ্যে। চলমান যুদ্ধবিরতির মধ্যে পরস্পরের হাইকমিশনের দুই কর্মকর্তাকে পাল্টাপাল্টি বহিষ্কার করেছে ভারত ও পাকিস্তান। তাদের পরবর্তী 24 ঘন্টার মধ্যে ভারত ও পাকিস্তান ছাড়তে বলা হয়েছে। মঙ্গলবার 13 মে ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনের একজন কর্মীকে পার্সোনা নন গ্রাটা অর্থাৎ অবাঞ্ছিত ব্যক্তি হিসেবে ঘোষণা করে পাকিস্তান। তার কর্মকাণ্ড কূটনৈতিক মর্যাদার সাথে সামঞ্জস্যপূর্ণ নয় বলে উল্লেখ করেছে ইসলামাবাদ। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ওই কর্মকর্তাকে 24 ঘন্টার মধ্যে পাকিস্তান ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। বিবৃতিতে বলা হয়, পাকিস্তান সরকার ইসলামাবাদে অবস্থিত ভারতীয় হাইকমিশনের একজন কর্মীকে অসঙ্গতিপূর্ণ কার্যকলাপে জড়িত থাকার জন্য অবাঞ্ছিত ব্যক্তি হিসেবে ঘোষণা করেছে। এর আগে ভারত গুপ্তচর বৃত্তির অভিযোগে নয়াদিল্লিতে পাকিস্তান হাইকমিশনের কর্মরত একজন পাকিস্তানি কর্মকর্তাকে বহিষ্কার করেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়, ওই কর্মকর্তা ভারতে তার সরকারি মর্যাদার সাথে সংগতিপূর্ণ নয় এমন কার্যকলাপে লিপ্ত ছিলেন এবং তাকে দেশ ত্যাগের জন্য 24 ঘন্টা সময় দেওয়া হয়েছে। জম্মু কাশ্মীরের পেহেলগামে হামলার পর থেকে ব্যাপক উত্তেজনা শুরু হয়েছে দক্ষিণ এশিয়ার দুই পরমাণু শক্তিধর প্রতিবেশী ভারত ও পাকিস্তানের মধ্যে। দুই দেশের পাল্টাপাল্টি হামলা ইতিমধ্যেই নিহত হয়েছেন কয়েক ডজন মানুষ। যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে সম্প্রতি যুদ্ধবিরতি হলেও এখনও থমথমে অবস্থায় আছে ভারত ও পাকিস্তান। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে দেশকে সজাগ থাকতে হবে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং বর্তমানে কারাবন্দী বিরোধী নেতা ইমরান খান। ভারতের সঙ্গে সাম্প্রতিক সংঘাতের কথা উল্লেখ করে তিনি একথা বলেন। বিশ্বকাপ জয়ী সাবেক এই তারকা ক্রিকেটার বলেন, ভারতের কাপুরুষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অবশ্যই প্রতিশোধ নেবে এবং সে বিষয়ে দেশ ও জাতিকে সজাগ থাকতে হবে। এছাড়া ভারতের বিরুদ্ধে পাকিস্তানের সশস্ত্র বাহিনীর উপযুক্ত জবাবের প্রশংসা করেছেন ইমরান খান। বুধবার 14 মে এই তথ্য জানিয়েছে পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য ডন। ইমরান খানের সতর্কবার্তার বিস্তারিত প্রতিবেদনে। সংবাদ মাধ্যম ডন বলছে, কারাবন্দী ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করেছেন সাবেক এই প্রধানমন্ত্রীর বোন আলেমা খান। তিনি বলেছেন, তার কারাবন্দী ভাই ইমরান খানের সঙ্গে সাক্ষাতের সময় ভারতের সাথে পাকিস্তানের সংঘাতের বিষয়েও আলোচনা হয়েছে। আলেমা বলেন, তিনি আমাদের বলেছেন যুদ্ধের সময় এবং এই ধরনের পরিস্থিতিতে তাৎক্ষণিক জবাব দেওয়া প্রয়োজন। তিনি আরও পরামর্শ দিয়েছেন যে দেশ ও জাতির সতর্ক থাকা উচিত, কারণ ভারতের প্রধানমন্ত্রী মোদী অবশ্যই প্রতিশোধ নেবেন। এদিকে ইমরান খানের প্রতিষ্ঠিত দল পিটিআই এর কেন্দ্রীয় তথ্য সম্পাদক শেখ ওয়াকাস আকরাম এক বিবৃতিতে বলেন, ইমরান বলেছেন, ভারতের বিরুদ্ধে পাকিস্তানের সশস্ত্র বাহিনীর উপযুক্ত জবাব দেওয়া কেবল জাতির মনোবলই বৃদ্ধি করেনি, বরং কারাগারে থাকা ব্যক্তিদের মনোবলও বাড়িয়েছে। তবে আকরাম জোর দিয়ে বলেন, সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান সতর্ক করে দিয়েছেন যে মোদীর প্রতারণামূলক এবং অবিশ্বস্ত স্বভাবের কারণে ভারতের আগ্রাসন এবং সংঘাতের সম্ভাব্য পুনরাবৃত্তির জন্য পাকিস্তানকে প্রস্তুত থাকতে হবে। তিনি জানান, ইমরান খান হুঁশিয়ারি দিয়েছেন যে ভারতের পক্ষ থেকে ভবিষ্যতেও বারবার আগ্রাসনের ঘটনা ঘটতে পারে, কারণ মোদীর আচরণ বিশ্বাসযোগ্য নয়। এদিকে পিটিআই চেয়ারম্যান ব্যারিস্টার গৌহর আলী খান দেশটির ক্ষমতাসীন শেহবাজ সরকারের সমালোচনা করে বলেন, যদি ভারতের মতো প্রতিদ্বন্দ্বীর সঙ্গে যুদ্ধবিরতি হতে পারে, তাহলে নিজেদের রাজনৈতিক প্রতিপক্ষের সাথে আলোচনা করতে বাধা কোথায়? গৌহর আলী খান বলেন, আঞ্চলিক উন্নয়নের জন্য শান্তি অপরিহার্য, তাই আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত ভারত পাকিস্তানের মধ্যে আলোচনা এগিয়ে নেওয়ার জন্য সহায়তা করা। যুদ্ধে হেরে গিয়ে যেন মাথা খারাপ হয়ে গেছে নরেন্দ্র মোদীর। পাকিস্তান বাংলাদেশের পর এবার চীন তুরস্কের একাধিক মিডিয়া অ্যাকাউন্ট নিষিদ্ধ করল ভারত। অশিক্ষিত মোদী সরকার চীন ও তুরস্কের রাষ্ট্রনিয়ন্ত্রিত সংবাদ মাধ্যমের একাধিক এক্স অ্যাকাউন্টে প্রবেশাধিকার বন্ধ করে দিয়েছে। এ নিয়ে নয়াদিল্লি হাস্যকর অভিযোগ তুলেছে। এই অ্যাকাউন্টগুলো ভারতের জাতীয় স্বার্থবিরোধী প্রোপাগান্ডা ও মিথ্যা তথ্য প্রচার করেছিল।
নিষিদ্ধ অ্যাকাউন্টগুলোর মধ্যে রয়েছে তুরস্ক সরকারের অর্থায়নে পরিচালিত আন্তর্জাতিক সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এবং চীনের প্রভাবশালী রাষ্ট্রীয় বার্তা সংস্থা গ্লোবাল টাইমস ও সিনহুয়া। চীনের ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে এক্সের এক পোস্টে বলা হয়েছে, পাকিস্তান ঘেঁষা বেশ কিছু সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট অপারেশন সিন্দুর নিয়ে ভুয়া তথ্য ছড়াচ্ছে। এর মাধ্যমে জনসাধারণকে বিভ্রান্ত করা হচ্ছে। দূতাবাসের ভাষ্যমতে যখন কোনো সংবাদ মাধ্যম যাচাই ছাড়া এমন প্রচার চালায় তা সাংবাদিকতার ন্যূনতম নীতির লঙ্ঘন। এর আগে ভারত শাসিত কাশ্মীরের পেহেলগামে হামলার পর উস্কানিমূলক কন্টেন্ট ছড়ানোর অভিযোগে 16টি পাকিস্তানি ইউটিউব চ্যানেল নিষিদ্ধ করে ভারত। সতর্ক করা হয় ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকেও। গত 28 এপ্রিল ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানায়, পেহেলগামে সন্ত্রাসী হামলার প্রেক্ষিতে উস্কানিমূলক ও সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর অভিযোগে 16টি পাকিস্তানি ইউটিউব চ্যানেল নিষিদ্ধ করেছে ভারত। এসব চ্যানেলের সম্মিলিত সাবস্ক্রাইবার সংখ্যা প্রায় 6,30,00,000। ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নিষেধাজ্ঞার আওতায় পড়েছে সাংবাদিক ইরশাদ ভাট্টি, আসমা সিরাজি, উমর চিমা এবং মুনির ফারুকের চ্যানেলও। ভারতের সেরা কর্মকর্তা সোফিয়াকে সন্ত্রাসীদের বোন বলে তোপের মুখে বিজেপির মন্ত্রী। মুসলিম বিদ্বেষ চরম সীমায় পৌঁছে গেছে উগ্রবাদী মোদির ভারতে। সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তা কর্নেল সোফিয়া কুরেশিকে নিয়ে অবমাননাকর বক্তব্য দেওয়ার সমালোচনার মুখে পড়েছেন ভারতের একজন জ্যেষ্ঠ মন্ত্রী। এক জনসভায় কাশ্মীর হামলাকারীদের সাথে কুরেশিকে যুক্ত করে বক্তব্য দেন তিনি। সিদ্দিকুর রহমানের রিপোর্ট। কাশ্মীর মিডিয়া সার্ভিসের বরাত দিয়ে জিও নিউজ জানায়, রায়কুন্ডা গ্রামে একটি জনসভায় পাকিস্তান ভারত সাম্প্রতিক উত্তেজনার মধ্যে ভারতীয় সামরিক পদক্ষেপ অপারেশন সিন্দুর নিয়ে আলোচনা করছিলেন মধ্যপ্রদেশের বিজেপি মন্ত্রী কনওয়ার বিজয় শাহ। এ সময় তিনি কর্নেল কুরাইশিকে পেহেলগাম আক্রমণকারীদের সিস্টার বলে উল্লেখ করেন। তার এই উস্কানিমূলক মন্তব্যের পর ভারত জুড়ে তীব্র নিন্দার জন্ম দিয়েছে। কর্নেল সোফিয়া কুরাইশি, যিনি ভারতীয় সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা, প্রায় পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রির সাথে অপারেশন সিন্দুরের সংবাদ ব্রিফিংয়ে উপস্থিত থাকতেন। এই ঘটনার পর বিরোধী কংগ্রেস দল বিজয়ের বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন। মধ্যপ্রদেশের কংগ্রেস সভাপতি জিতু পাটোয়ারি রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য একজন কর্মরত সামরিক কর্মকর্তার বিরুদ্ধে সাম্প্রদায়িক ও লিঙ্গভিত্তিক ভাষা ব্যবহারের জন্য শাহের সমালোচনা করেছেন। ভাষণের একটি ভিডিও শেয়ার করে পাটোয়ারি বিজয়ের পদত্যাগ দাবি করেন এবং বিজেপিকে এই বিষয়ে তাদের অবস্থান স্পষ্ট করার আহ্বান জানিয়েছেন। এরপর বিজয় শাহ তার এই মন্তব্যের জন্য বারবার ক্ষমা চেয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। বিজয় বলেন, সিস্টার সোফিয়া জাতীয় ধর্মের ঊর্ধ্বে উঠে ভারতের গৌরব বয়ে এনেছেন। তিনি আমাদের নিজের বোনের চেয়েও বেশি সম্মানিত। জাতির প্রতি তার সেবার জন্য আমি তাকে স্যালুট জানাই। আমরা স্বপ্নেও তাকে অপমান করার কথা ভাবতে পারি না। তবুও যদি আমার কথায় সমাজ ও ধর্মকে আঘাত করে থাকে তাহলে আমি 10 বার ক্ষমা চাইতে প্রস্তুত। আহমেদ আল শারা মধ্যপ্রাচ্যের দেশ সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট। 6 মাস আগেও তার মাথার দাম ছিল $1 কোটি। যুক্তরাষ্ট্র এই দাম ঘোষণা করেছিল। সেই শারা এখন সিরিয়ার প্রেসিডেন্ট হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করেছেন, কর্মর্জন করেছেন এবং সিরিয়ার ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার সক্ষম হয়েছেন। আহমেদ আল শারা মূলত আবু মোহাম্মদ আল জুলানি নামে পরিচিত ছিলেন। শারার দল হায়াত তাহরির আল শাম ডিসেম্বরে সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের উৎখাতের নেতৃত্ব দেয়। আল কায়েদা সংশ্লিষ্ট আল নুসরা ফ্রন্ট থেকে বেরিয়ে আসা হায়াত তাহরির আল শামাকে জাতিসংঘ এবং মার্কিন যুক্তরাষ্ট্র সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছিল। ক্ষমতা গ্রহণের পর থেকে শারা তার সামরিক দলকে দেশের ভাবমূর্তি পুনরুদ্ধার এবং তার দেশের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য কূটনৈতিক তৎপরতা শুরু করেন। সিরিয়ার নেতা দেশের নতুন সরকারকে বন্ধুত্বপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক এবং অযোধ্যাবাজ হিসেবে উপস্থাপন করার জন্য কাজ করছেন। ডিসেম্বরে দামেস্ক উচ্চ পর্যায়ের মার্কিন প্রতিনিধি দলের সফরের পর যুক্তরাষ্ট্র শারা এর উপর থেকে জারি করা সেই $1 কোটি হুলিয়ানা বাতিল করে। ট্রাম্প বুধবার সিরিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দেন। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করার পর তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন ট্রাম্প। হোয়াইট হাউসের তথ্যানুসারে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারার সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের বৈঠক স্থানীয় সময় সকাল 10:07 শুরু হয়। 33 মিনিট পর সেই বৈঠক শেষ হয়। সূত্র বিবিসি। দর্শক, যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। 24 ঘন্টার ইসরায়েলে হুতির 3টি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা, বন্ধ বিমানবন্দর, বাংকারে পালালো লক্ষ লক্ষ ইসরায়েলি। মধ্যপ্রাচ্যে উত্তেজনা, ইসরায়েল যুক্তরাষ্ট্রকে মিনিটে 600 ক্ষেপণাস্ত্র ছোড়ার হুমকি দিল ইরান।
এবার পাল্টাপাল্টি হাইকমিশনের কর্মকর্তা বহিষ্কার করল ভারত পাকিস্তান। যুদ্ধে হেরে গিয়ে যেন মাথা খারাপ হয়ে গেছে নরেন্দ্র মোদীর। পাকিস্তান বাংলাদেশের পর এবার চীন তুরস্কের একাধিক মিডিয়া অ্যাকাউন্ট নিষিদ্ধ করল ভারত। কাপুরুষ মোদী অবশ্যই প্রতিশোধ নেবে, দেশকে সজাগ থাকতে হবে ইমরান খান। ভারতের সেনা কর্মকর্তা সোফিয়াকে সন্ত্রাসীদের বোন বলে তোপের মুখে বিজেপির মন্ত্রী। মুসলিম বিদ্বেষ চরম সীমানায় পৌঁছে গেছে উগ্রবাদী মোদীর ভারতে। যার মাথার দাম ছিল $1 কোটি, সৌদি আরবে সেই সিরিয়ান প্রেসিডেন্ট আল সারার সঙ্গে হাত মেলালেন ডোনাল্ড ট্রাম্প। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।